গল্পের শুরু হয় ইয়াহিরো নামের এই ছেলেটিকে দেখিয়ে। সে খুব সৎ এবং ভালো মনের একজন মানুষ। সে এই লোহার ফ্যাক্টরিতে একজন ওয়ার্কার হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করছে। দেখা যায় ইয়াহিরো তার এক সহকর্মীকে ভারী জিনিস তুলতে সাহায্য করছে। এই দৃশ্যটা আবার দূর থেকে ফ্যাক্টরির ম্যানেজার দেখে ফেলে। ম্যানেজারের ইমপ্রেশন থেকে বোঝা যায় সে ইয়াহিরোর প্রতি বেশ সন্তুষ্ট। কাজ শেষে ম্যানেজার ইয়াহিরোকে ডেকে বলে, তুমি গত 11 বছর ধরে এই ফ্যাক্টরিতে সততার সাথে কাজ করে যাচ্ছ, কিন্তু এখনও তোমার তেমন কোনো পদোন্নতি হয়নি। তাই আজ আমি তোমাকে সাধারণ কর্মী থেকে প্রোডাকশন লাইন ম্যানেজার পদে পদোন্নতি দিলাম। আশা করি এখন তুমি তোমার বাকি জীবনটা নিশ্চিন্তে কাটাতে পারবে। তবে দেখা যায় এমন খবরেও ইয়াহিরোর চেহারায় বিন্দু পরিমাণে খুশির ছাপ নেই। আসলে তার স্বপ্ন ছিল সে একদিন অনেক বড় অ্যাক্টর হবে, কিন্তু সেই স্বপ্ন পূরণের সুযোগ কখনো হয়ে ওঠেনি। কাজের ব্যস্ততায় সে তার জীবনের আসল লক্ষ্যই ভুলে গিয়েছে। তবে আজ সে এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে, যেভাবেই হোক তাকে এই চাকরি ছেড়ে দিয়ে নিজের স্বপ্নের পিছনে ছুটতেই হবে। তাই সে ম্যানেজারকে সবকিছু বুঝিয়ে বলে এবং জানিয়ে দেয় আগামীকালকে সে তার স্বপ্ন পূরণ করতে টোকিও চলে যাবে। হঠাৎ ইয়াহিরোর এমন সিদ্ধান্তে ম্যানেজার কিছুটা কষ্ট পায়, তবে সে ইয়াহিরোকে আটকে রাখেনি। যাওয়ার আগে কিওসি নামের এক পরিচিত লোকের অ্যাড্রেস দিয়ে দেয়, যে তাকে অ্যাক্টর হতে সাহায্য করতে পারবে। এখন ইয়াহিরো ম্যানেজারকে সবকিছুর জন্য ধন্যবাদ জানিয়ে টোকিওতে চলে আসে। এরপর ম্যানেজারের দেওয়া সেই অ্যাড্রেস ধরে চলে আসে কিওসি নামের এক ভদ্রলোকের বাসায়। নিজের পরিচয় দিয়ে ইয়াহিরো এবার অ্যাক্টর হওয়ার সেই স্বপ্নের কথা বলে। কিওসি জানায় সে ইয়াহিরোকে অ্যাক্টর হতে সাহায্য করবে, তবে থাকা খাওয়ার খরচ সহ ইয়াহিরোর মোট ইনকামের 80% তাকে দিয়ে দিতে হবে। এমন প্রস্তাব শুনে ইয়াহিরো নিজের থাকা খাওয়ার ব্যবস্থা নিজেই করার জন্য বেরিয়ে পড়ে। ঘুরতে ঘুরতে চলে আসে জিকুবন রিয়েল এস্টেট নামে একটি কোম্পানির কাছে। এই কোম্পানির কাজ হলো যেসব বাড়িতে কালো জাদু, আত্মহত্যা বা খুন হয়েছে সেই সব অভিশপ্ত ভুতুড়ে বাড়িগুলো খুব সস্তা দরে ভাড়া দিয়ে দেওয়া। সাধারণ বাড়ির তুলনায় এই বাড়িগুলোর ভাড়া প্রায় 4 গুণ সস্তা। লোকটির কাছ থেকে তাদের কোম্পানির বিস্তারিত শুনে ইয়াহিরো কিছুটা অবাক হয়, তবে এখন তার হাতে এর থেকে ভালো কোনো অপশন খোলা নেই। তাই লোকটি দেখানো 5টি বাসার মধ্য থেকে সবচেয়ে সস্তা দরের একটা বাসা ইয়াহিরো বুক করে নেয়। প্রায় 80,000 ওন মূল্যের বাসার ভাড়া পড়েছে মাত্র 28,000 ওন। প্রথম থেকেই পুরো বিষয়টা ইয়াহিরোর কাছে বেশ অদ্ভুত লাগছে। তো মনে এক অজানা ভয় নিয়ে সে এখন তার সদ্য ভাড়া নেওয়া অভিশপ্ত বাড়িতে প্রবেশ করে। কিছুদিন আগেই এই রুমে একটি মেয়ে সুইসাইড করেছিল। সেই ডেডবডির কিছুটা নোংরা এখনো রুমের এক কোণে লেগে আছে। জায়গাটি এমনভাবে দেখে ইয়াহিরোর ভিতরটা যেন ভয় কেঁপে ওঠে। তবে তারও যে কিছু করার নেই। এত কম টাকায় এর থেকে তো বেশি কিছু আশা করা যায় না। স্বপ্ন পূরণ করতে হলে তাকে এখন থেকে এখানেই থাকতে হবে। তবে তার মাথায় একটা নতুন প্ল্যান এসেছে। যদি এই অভিশপ্ত বাড়িতে সত্যিকারের কোনো ভূতপ্রেত থেকেও থাকে, তাহলে সে লাইভ স্ট্রিমিং করে সেগুলোকে তার ক্যামেরায় বন্দী করবে। এর ফলে সোশ্যাল মিডিয়ায় তার জনপ্রিয়তা বেড়ে যাবে এবং হতে পারে এর জন্য সে অ্যাক্টর হওয়ার কোনো সুযোগ পেয়ে গেল। তো এইসব ভেবে সে ক্যামেরাগুলো লাইভে রেখে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরেই দেখা যায় ইয়াহিরোর শরীরের উপরে একটা বিশ্রী রকমের হাত ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে। ঘুমের মধ্যে ইয়াহিরো ব্যাপারটি ঠিক বুঝে উঠতে পারেনি। তবে একটু পরেই আত্মাটি ইয়াহিরোর ঘাড়ে অনেক জোরে এক কামড় বসিয়ে দেয়। এবার ব্যথায় ইয়াহিরো উঠে বসে। ঘাড়ে হাত দিয়ে দেখে সেখান থেকে রক্ত বেরোচ্ছে। জানালার কাছে নিজের চেহারা দেখে বুঝতে পারে নিশ্চয়ই তার সাথে আজব কিছু ঘটেছে। ঠিক তখনই তার চোখ পড়ে জানালার পাশের দেয়ালে। আয়নার মধ্যে দেখতে পায় আত্মাটি অদ্ভুতভাবে তার মাথার দেয়ালের সাথে ঘষে চলেছে। তবে আয়না থেকে চোখ সরাতেই সেখানে আর কিছুই দেখতে পায় না। ইয়াহিরো বুঝতে পারছে না এটা কি আসলে কোনো আত্মা ছিল নাকি তার চোখের ভুল। এরপরের দিন সকালে কিওসি একটি কমার্শিয়াল বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য ইয়াহিরোকে ইনভাইট করে, যেটা থেকে ইয়াহিরো অনেক খুশি হয়ে দ্রুত শুটিং স্পটে পৌঁছে যায়। আর দেখতে পায় সেখানে তাকে ব্যাকগ্রাউন্ড অ্যাক্টর হিসেবে বয়ফ্রেন্ডের রোল প্লে করতে হবে। তার গার্লফ্রেন্ড হিসেবে দেওয়া হয়েছে কারিন নামের এই মেয়েটিকে। কারিনকে প্রথম দেখে ইয়াহিরোর অনেক ভালো লাগে। এরপর শুটিং শুরু হলে তারা দুজন খুব ভালোভাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রোল প্লে করে। এরপর রাতের বেলা ইয়াহিরো একটা বারে ড্রিঙ্কস করতে আসে। এখানে তার সাথে আবারও কারিনের দেখা হয়ে যায় এবং তারা এখানে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে। এরপরের দিন কারিন ইয়াহিরোর বাসায় চলে আসে। এখানে কারিন ইয়াহিরোকে একটা অডিশনের ব্যাপারে জানায়, যেটার মাধ্যমে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে। তো এভাবে কিছুক্ষণ কথা বলার পরে ইয়াহিরো তার ফোন খুঁজতে শুরু করে। তবে সে কোথাও তার ফোনটি খুঁজে পাচ্ছিল না। এই অবস্থায় ফোন খুঁজতে কারিন ইয়াহিরোর ফোনে কল করে। ফোন রিসিভ হলে অপর পাশ থেকে একটি মেয়ে কারিনকে বলে, নিজের ভালো চাইলে এখনই এখান থেকে বের হয়ে যাও। কারিন ভেবেছে হয়তো ভিতরে ইয়াহিরোর গার্লফ্রেন্ড আছে, যে চায় না সে তার কাছাকাছি থাকুক। তো যাওয়ার সময় কারিন ইয়াহিরোর গলার দাগটা দেখে বুঝতে পারে এটা নিশ্চয়ই তার গার্লফ্রেন্ড ভালোবেসে দিয়েছে। এরপরে কারিন চলে গেলে ইয়াহিরো তার ফোনটি বাথরুমের মধ্যে খুঁজে পায়। তবে অবাক করার ব্যাপার হলো সে কখনোই ওয়াশরুমে ফোন নিয়ে আসেনি। এরপর দেখা যায় ইয়াহিরো তার রুম পরিষ্কার করছে। এমন সময় রুমের সেই কর্নার থেকে সে মেয়েদের দুটো উপড়ানো নখ খুঁজে পায়। এই দেখে ইয়াহিরো আইডিয়া করে এগুলো হয়তো সেই মেয়েটারই নখ,
যে এখানে কয়েকদিন আগেই সুইসাইড করেছিল। দেখা যায় এর পরের দিন সে একটা ফিল্ম অডিশনে এসেছে, যেটার ব্যাপারে গতকালকে কারেন বলেছিল। এখানে তারই মতো আরও কিছু ক্যান্ডিডেট অডিশন দিতে এসেছে। কয়েকজন পরে এবার ইয়াহিরো অডিশন দেবে। এদিকে একজন জাজ ইয়াহিরোর সিভি দেখে অবাক হয়ে যায়, কারণ ইয়াহিরোর সিভিতে যুক্ত ছবিটা খুব বাজেভাবে ঝলসানো। সে প্রথমে ব্যাপারটি তেমন গুরুত্ব দেয়নি, নিশ্চিন্তে ইয়াহিরোর ইন্টারভিউ নিচ্ছিল। এদিকে ক্যামেরাম্যান ভিডিও নেওয়ার সময় খেয়াল করে ইয়াহিরোর পিছন থেকে একটা রক্তাক্ত হাত উপরের দিকে উঠে আসছে। এটা দেখে ভিডিওগ্রাফার চিৎকার করে ওঠে। এসব দেখিয়ে আবার হায়ুরি নামের এই জাজের ইয়াহিরোর প্রতি ইন্টারেস্ট জাগে। তাই ইন্টারভিউ শেষে সে ইয়াহিরোকে তার একটা বিজনেস কার্ড দিয়ে দেয় আর বলে যেন এরপরে ইয়াহিরো তার সাথে যোগাযোগ করতে পারে। এরপরে সিন চলে আসে রাতের বেলা। দেখা যায় ইয়াহিরো কিছুতেই ঘুমাতে পারছে না। এদিকে মধ্যরাতে হঠাৎ দরজায় কলিং বেল বেজে ওঠে। এই অভিশপ্ত বাড়িতে মধ্যরাতে আবার কে আসবে, তাই কৌতূহল নিয়ে সে দরজার কাছে আসে, কিন্তু সেখানে কেউই ছিল না। তবে একটু খেয়াল করলেই দেখে সেই অভিশপ্ত আত্মাটা নিমেষেই তার চোখের সামনে চলে এসেছে। এইদিকে সে ভয়ে দ্রুত রুমে ফিরে আসে। এই ঘটনার পরে সে আজ আর ঘুমাতে পারছে না। এর মধ্যেই আত্মাটি ইয়াহিরোর গলা চেপে শ্বাসরোধ করার চেষ্টা করে। কিছুক্ষণ পরে দেখা যায় ইয়াহিরো সেই আত্মাটির মতো দেয়ালে তার মাথা ঘষে চলেছে, মানে ইয়াহিরোকে আত্মাটি নিজের বশে করে নিয়েছে। আর এইসব কিছুই ক্যামেরায় লাইভ স্ট্রিমিং হচ্ছিল, যেটা কারেন দেখতে পেয়ে একদম অবাক হয়ে যায়। সে এবার বুঝতে পেরেছে ইয়াহিরোর আসলে কোনো গার্লফ্রেন্ড নেই। সেদিন সেই অভিশপ্ত আত্মাটাই তাকে সেখান থেকে চলে যেতে বলেছিল। এরপরের দিন কারেন দ্রুত চলে আসে ইয়াহিরোকে সতর্ক করে দেওয়ার জন্য, কিন্তু বাড়িতে ঢোকার সাথে সাথেই আত্মাটি কারেনকেও নিজের বশে করে নেয়। এই অবস্থায় কারেন ইয়াহিরোকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। হঠাৎ কারেনের এমন ব্যবহার দেখে ইয়াহিরো ঘটনাটি বুঝতে পারে এবং কারেনকে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। আর এতে করে কারেনের শরীর থেকে আত্মাটি বের হয়ে আসে। এখন ইয়াহিরো তাকে পুনরায় জাগিয়ে তোলে। কারেন জানতে চায় তার সাথে একটু আগে কি ঘটেছিল। এই বলতে না বলতে সে খেয়াল করে ইয়াহিরোর ঘাড়ের পিছন থেকে এক বিভৎস আত্মা বের হচ্ছে। এই দেখে কারেন ভয়ে চিৎকার করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তাকে দেখে এভাবে পালিয়ে যাওয়ায় ইয়াহিরো নিজেকে আয়নার সামনে নিয়ে আসে যে কেন কারেন তাকে দেখে ভয় পেল। আর হঠাৎ দেখতে পায় আত্মাটি তার পিছনেই তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। এমন সময় দমকা এক বাতাসে আত্মাটির চুলগুলো সরে যায়। আর এবার এমন বিভৎস রূপ দেখে ইয়াহিরো ভয় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তো ভয়ে সে এবার ভুলে আয়নাটি কি ভেঙে ফেলে। তবে এরই মধ্যে থেকে বেরিয়ে আসে আরেক অজানা রহস্যের জটলা। ভাঙা আয়নার পিছনে ছোট একটা বক্সে কিছু একটা লুকানো আছে, যেটা ইয়াহিরো নিজে থেকে নিয়ে আসতে পারছে না। এর জন্য সে এখন হায়ুরি নামের সেই মহিলাকে ডেকে আনে, যাকে আমরা ইন্টারভিউর সময় দেখেছিলাম। হায়ুরি এখন বাক্সটা বের করে আর এর উপরের কাপড়টা সরিয়ে ফেলে দেখতে পায় সেখানে একটা মেয়ের উপরে ফেলা চোখ রাখা আছে, যেটা সম্ভবত সুইসাইড করা সেই মেয়েটারই হবে। এটা দেখে ইয়াহিরো আরো বেশি ভয় পেয়ে যায়। হায়ুরি বলে, তুমি যত দ্রুত সম্ভব এই অভিশপ্ত বাড়িটি ছেড়ে দাও, নয়তো সে তোমাকে যে কোনো সময় আত্মহত্যা করতে বাধ্য করাবে। হায়ুরির এই কথা শুনে ইয়াহিরো আজই এই অভিশপ্ত বাসাটি ছেড়ে দেয় এবং আপাতত একটা হোটেলে উঠে শিফট হয়। আজ সারাদিন পরে ইয়াহিরো ডিনার করতে বসেছে। এমন সময় তার ফোনে একটা ব্রডকাস্ট কোম্পানি থেকে কল আসে, যারা আগামীকাল একটা হন্টেড বাড়িতে লাইভ স্ট্রিমিং প্রোগ্রাম করবে। তারা ইয়াহিরোকে সেই প্রোগ্রামের লাইভ রিপোর্টার হিসেবে রাখার জন্য অফার করে। আর এটা শুনে ইয়াহিরো হাসি মুখে রাজি হয়ে যায়। দেখা যায় পরের দিন সকালবেলা থেকেই তাদের প্রজেক্ট শুরু হয়েছে। একটা গাড়ি নিয়ে টিম সহ ইয়াহিরো একটা হন্টেড বাড়ির দিকে রওনা হয়। যাত্রাপথে ইয়াহিরোর চোখে বেশ কিছু আজব জিনিস ধরা পড়ে, যেগুলো দেখে তার অস্বস্তি ফিল হচ্ছিল। দেখা যায় তারা জঙ্গলের ভিতরে একটা অভিশপ্ত ভূতুরে বাড়িতে প্রবেশ করেছে। এখানেই তারা লাইভ রিপোর্টিং করবে যে কিভাবে এই বাড়িটি অভিশপ্ত বাড়িতে পরিণত হলো। আর মেইন রিপোর্টার হিসেবে থাকবে ইয়াহিরো নিজেই। তো লাইভ রিপোর্টিং এর সময় কথা বলার জন্য ইয়াহিরোকে একটা স্ক্রিপ্ট দেওয়া হয়েছে। ইয়াহিরো মনোযোগ দিয়ে স্ক্রিপ্টটা বোঝার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই মনোযোগ দিতে পারছে না, কারণ দোতলা থেকে কারো পা ঝাপটানোর মতো এক অজানা শব্দ ভেসে আসছে। এক পর্যায়ে ধৈর্য হারিয়ে সে উপরে চলে আসে শব্দের আসল কারণ খুঁজতে, কিন্তু দেখা যায় সেখানে কেউই ছিল না। আর শব্দটাও এখন আর শোনা যাচ্ছে না, একদম শুনশান পরিবেশ। এতে ইয়াহিরো কিছুটা অবাক হয়, কিন্তু সে খেয়াল করে তার পিছন থেকে একটা বাচ্চা মেয়ে দ্রুত একটা অন্ধকার রুমের দিকে হেঁটে যাচ্ছে। সেখানেই দরজার সামনে দাঁড়িয়ে ছিল এক ভয়ানক কুৎসিত মহিলা। এই দৃশ্য দেখে ইয়াহিরোর বুকটা কেঁপে ওঠে। সে তখনই দৌড়ে নিচে চলে আসে আর সবাইকে উপরে ঘটে যাওয়া ঘটনা খুলে বলে। তবে তাদের কেউ এই ব্যাপারটি সিরিয়াসলি নেয়নি, উল্টে এই ব্যাপারটি নিয়ে তারা ইয়াহিরোর সাথে মজা নেয়। তো সে পাতা না পেয়ে সেখান থেকে চলে আসে। এরপরে দেখা যায় তাদের লাইভ ব্রডকাস্টিং শুরু হয়েছে। ইয়াহিরো প্রথমেই এই বাড়িটি সম্পর্কে বিস্তারিত বলতে শুরু করে। সে জানায় এই বাড়িতে একসময় একটি মা ও তার ছোট মেয়ে বাস করত। তবে মেয়েটি এক ভয়ানক রোগে আক্রান্ত ছিল। সেই রোগে প্রতিনিয়ত সে যন্ত্রণা পাচ্ছিল। মেয়েটির মা তার এই কষ্ট সহ্য করতে না পেরে একদিন তার শ্বাসরোধ করে মেরে ফেলে, আর কষ্টে সে নিজেও আত্মহত্যা করে।
সেই দিনের পর থেকেই এই বাড়িটি অভিশপ্ত। এই পর্যন্ত বলার পর থেকে ইয়াহিরোর কোনো কথাই আর শোনা যাচ্ছিল না। ইয়াহিরোর কণ্ঠস্বর কম্পিউটারে এক ভুতুরে কণ্ঠস্বরে বদলে যায়। কেউই বুঝতে পারছে না এটা কিভাবে ঘটে চলেছে। তো এই অর্ধপথেই তাদের লাইভ ব্রডকাস্টিং শেষ হয় আর তারা সবাই সেখান থেকে চলে আসে। শুধু থেকে যায় ইয়াহিরো। তার ইচ্ছে সে আজ নিজের ক্যামেরায় আবারও লাইভ স্ট্রিমিং করবে, যদি কোনো অদ্ভুত কিছু পাওয়া যায়। দেখা যায় সে একা একা সবকিছু গুছিয়ে ক্যামেরা রেখে ওয়াশরুমে এসেছে। প্রথমে সবকিছু ঠিকঠাকই ছিল, তবে হঠাৎ সে অনুভব করে তার পাশেই সেই বাচ্চা মেয়েটির আত্মা দাঁড়িয়ে আছে। তবে দ্রুত সেই দিকে তাকাতেই মেয়েটি গায়েব। হঠাৎ যেন ইয়াহিরোর বুকে এক ধাক্কা লাগে। সে এক দৌড়ে রুমে ফিরে নিজেকে বিছানায় জড়িয়ে নেয়। কিন্তু এখন আবারও দোতলা থেকে সেই আজব ধরনের শব্দ ভেসে আসছিল। এত ভয় পেয়েও কৌতূহলে ইয়াহিরো ফোনের টর্চ নিয়ে সেই রুমের কাছে আসে, কিন্তু দরজা খোলার মতো সাহস হয়ে ওঠে না। জানালা দিয়ে সেই রুমে উকি দিয়ে দেখে সেখানে এক কুৎসিত মহিলার আত্মা তার বাচ্চা মেয়েটির শ্বাসরোধ করার চেষ্টা করছে। বাচ্চাটির এই পা ঝাপটানো শব্দটাই ইয়াহিরোকে বিরক্ত করছিল। এদিকে দাঁড়িয়ে সে ভয়ে কাঁপতে থাকে। তখন আবার মহিলা আত্মার নজর ইয়াহিরোর দিকে পড়ে। সে দ্রুত তার দিকে এগিয়ে আসে। এমন অবস্থায় ইয়াহিরো ঘুম থেকে জেগে ওঠে। সে বুঝতে পারছে না এটা তার স্বপ্ন ছিল নাকি বাস্তবেই গতরাতে এগুলো তার সাথে ঘটেছে। তাই সে আবারও উপরের রুমের দিকে যেতে শুরু করে। তখন তার সাথে বাসার মালিকের দেখা হয়ে যায়। সে লোকটির কাছে দোতলার ওই রুমের ব্যাপারে জিজ্ঞাসা করে, তবে লোকটি সেই রুম সম্পর্কে তেমন কিছু বলতে চায় না। শুধু ইয়াহিরোকে নিয়ে আসে রুমটি ঘুরে দেখানোর জন্য। দেখা যায় রুমটি বাইরে থেকে সিল করা, এমনভাবে বন্ধ করা হয়েছে যেন সেখানে কেউ ঢুকতে না পারে। ইয়াহিরো বলে, আজ এটাকে যেমন দেখছি গত রাতে এটা এমন ছিল না। লোকটি বুঝে যায় ইয়াহিরো হয়তো সেই অভিশপ্ত আত্মাদের দেখে ফেলেছে, তাই সে ইয়াহিরোকে সেখান থেকে দ্রুত চলে যেতে বলে। এরপর লোকটি চলে গেলে ইয়াহিরো বাচ্চা ভর্তির জন্য একটা জুস রেখে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর কারিনের সাথে দেখা করে। কারিন জানায় একটা পার্সোনাল কাজের জন্য তাকে কিছুদিন টোকিওর বাইরে থাকতে হবে। এই কয়েকটা দিন তারা একে অপরের লোকেশন শেয়ার করে থাকবে। আসলে কারিনও ইয়াহিরোকে পছন্দ করে, তবে এমন অভিশপ্ত বাড়িতে থাকার ব্যাপারে সে ইয়াহিরোকে নিয়ে সবসময় ভয়ের মধ্যে থাকে। তাই ইয়াহিরো কখন কোথায় থাকে এই জানার জন্যই দুজনের লোকেশন শেয়ার করেছে। এরপর সিন শিফট হলে দেখা যায় ইয়াহিরো কিয়োশির কাছে এসেছে তার কাজের পেমেন্ট নেয়ার জন্য, কিন্তু আজও সে পেমেন্ট দিতে পারেনি। তো টাকার অভাবে ইয়াহিরোকে আবারও সেই অভিশপ্ত বাড়িগুলোতেই থাকতে হবে। এজন্য সে পুনরায় সেই কোম্পানির লোকটির কাছে চলে আসে। আজ সে বলে, আপনার জন্য খুব কম দামে একটা প্রপার্টি আছে, যেখানে হাজিমে এবং কোয়ামা নামে দুজন ছেলে অলরেডি ভাড়া নিয়ে থাকে। চাইলে আপনিও তাদের সাথে প্রপার্টি শেয়ার করে থাকতে পারবেন। সে রাতের বেলা হাজিমে এবং কোয়ামাকে কল করে আর রুমের ব্যাপারে জিজ্ঞাসা করে। জানতে পারে তারা সেখানে বেশ কয়েকদিন ধরেই আছে, তবে এখন পর্যন্ত কোনো আত্মার উপস্থিতি টের পায়নি। এই শুনে ইয়াহিরো কিছুটা আশ্বস্ত হয়, কিন্তু তখনই আবার এক কর্নারে সে এক বৃদ্ধা আত্মাকে দেখতে পায়। যদিও এতে ইয়াহিরোর তেমন ভয় লাগেনি, কারণ সে এখন এইসবে অভ্যস্ত হয়ে গিয়েছে। তো ইয়াহিরো এর পরের দিন সেই সস্তা প্রপার্টিতে বাকি দুজনের সাথে শিফট হয়ে যায়। প্রথম 2 দিন বেশ ভালোই কেটেছে, তবে তৃতীয় দিন রাতের বেলা ইয়াহিরো এক বৃদ্ধার কান্নার আওয়াজ শুনতে পায়। সে বুঝতে পারছে না আওয়াজটা ঠিক কোথা থেকে বের হচ্ছে, তবে এইসবে আর পাত্তা না দিয়ে ইয়াহিরো আবারও শুয়ে পড়ে। পরের দিন সকালে সে বাকি দুজনের সাথে গতরাতের ঘটনা শেয়ার করে, আর এতে বাকি দুজনও ভয় পেয়ে যায়। ইয়াহিরো বলে, নিশ্চয়ই সেই আত্মা অতৃপ্ত, সে হয়তো আমাদের কিছু বলতে চায়। তখন তারা সিদ্ধান্ত নেয় তারা 3 জন সেই আত্মার সাথে কথা বলবে। লাইট ক্যামেরা সবকিছু রেডি করেছে এইসব রেকর্ড করার জন্য। দেখা যায় তারা আত্মাকে আহ্বান করতে ইউজি বোর্ড ব্যবহার করছে। এই বোর্ডের নিয়মটা হলো 3 জন একসাথে একটা কয়েনে আঙুল রেখে আত্মাকে আহ্বান করবে আর আত্মার বিষয়ে প্রশ্ন করবে। তো এভাবেই তারা 3 জন আত্মাকে আহ্বান করে তার পরিচয় জানতে চায়। কিছুক্ষণ এভাবে ডাকার পরে কয়েনটি নিজে থেকেই চলতে শুরু করে। আত্মাটি জানায় সে একজন মহিলা আত্মা এবং তার বয়স 69 বছর। এরপরে সে কিছু আলফাবেটের উপরে কয়েন দিয়ে লেখে মাই ব্লাড। আর হঠাৎ তখনই উপরের ছাদ পেটে কোয়ামা শরীরে গরম রক্ত পড়তে শুরু করে। কোয়ামা ভয়ে ছটফট করছিল, আর ইতিমধ্যেই আত্মাটি তার শরীরে ঢুকে পড়েছে। তাই কোয়ামা এখন অদ্ভুত আচরণ করতে শুরু করে। এই সবকিছু ইয়াহিরোর ক্যামেরায় রেকর্ড হয়েছে। সে এখন এইসব ফুটেজ হিউরিকে দেখায়। হিউরি বলে, তার শরীরে বৃদ্ধার প্রেতাত্মা ঢুকে পড়েছে। এখন থেকে তোমাকে তার দিকে খেয়াল রাখতে হবে, যে কোনো সময় আত্মাটি তাকে মেরে ফেলতে পারে। এই শুনে ইয়াহিরো বাসায় ফিরে আসে, কিন্তু দেখতে পায় ইতিমধ্যেই কোয়ামা নিজের থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে একা একা ছাদের কিনারে পৌঁছে গিয়েছে, যে কোনো সময় সেখান থেকে পড়ে যেতে পারে। ইয়াহিরো তাকে থামানোর প্রবল চেষ্টা করে, কিন্তু তখনই বৃদ্ধার আত্মা কাইতোর ঘাড়ে চড়ে বসে আর কোয়ামাকে ছাদ থেকে নিচে ফেলে দেয়। এর ফলে সে খুব বাজেভাবে মারা যায়। এরপরে ইয়াহিরো কিয়োশির সাথে দেখা করে সমস্ত ঘটনা শেয়ার করে। সে জানিয়ে দেয় তার পক্ষে আর এমন অভিশপ্ত বাড়িতে থাকা সম্ভব নয়, থাকার জন্য তাকে অন্য ব্যবস্থা করতে হবে। কিয়োশি বলে, ভয় নেই, তোমার কিছুই হবে না, তুমি বড্ড ভালো মানুষ, এজন্য তোমাকে কোনো আত্মা মেরে ফেলবে না, আর এই কারণেই আমি তোমাকে পছন্দ করেছি।
গাইস, কিওসির বলা এই কথাটা একটু মনে রাখবে প্লিজ। পুরো মুভিটা বুঝতে এইটুকু তোমাকে অনেক হেল্প করবে। তো এখন কিওসি বলে, আপাতত তুমি কারেনের সাথে দেখা করো, হয়তো সে তোমাকে কোনো হেল্প করতে পারবে। এরপর ইয়াহিরো কারেনের সঙ্গে দেখা করে। আজ কারেন তার জব থেকে ফিরেছে। কারেন জানতে পারে ইয়াহিরো সেই সব অভিশপ্ত বাড়িতে আর থাকতে চায় না, কিন্তু তার পক্ষে ভালো কোনো হোটেলে থাকার মতো পর্যাপ্ত টাকাও নেই। তাই এবারে কারেন থাকার জন্য ইয়াহিরোকে নিজের বাড়িতে নিয়ে আসে। রুম গোছানোর সময়ে কারেন ইয়াহিরোকে জিজ্ঞেস করে, এত কিছু থাকতে তুমি অ্যাক্টর হতে চাও কেন? ইয়াহিরো বলে, আমি ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি। এরপর থেকে সবাই আমাকে তুচ্ছতাচ্ছিল্য করত। আমার তেমন কোনো বন্ধু ছিল না। একদিন স্কুলের একটা প্রোগ্রামে একজন অভিনেতা বক্তব্য দিয়েছিল। তার কথাগুলো এখনো আমার হৃদয়ে গেঁথে আছে। সে বলেছিল, মানুষের জীবনে চলার জন্য দুই ধরনের পথ রয়েছে। একটি পথ খুবই সহজ, যেটা দিয়ে সবাই চলার চেষ্টা করে। আরেকটি হলো খুবই কঠিন ও সংগ্রামের পথ, যে পথ বেশিরভাগ মানুষই এড়িয়ে চলে। তবে আমি তোমাদের কঠিন পথটিকেই বেছে নিতে বলবো, কারণ এই পথ তোমাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। যত কষ্টই হোক, কখনো নিজের প্রতি আত্মবিশ্বাস হারিও না। সেদিন থেকে নিজের মধ্যে অভিনেতা হওয়ার ইচ্ছে বাসা বাঁধে। দীর্ঘদিন লোহার ফ্যাক্টরিতে কাজ করার পরেও সেই ইচ্ছে আমার পিছু ছাড়েনি। এসব বলে ইয়াহিরো এখন কারেনকে একই প্রশ্ন করে যে সে কেন অ্যাক্ট্রেস হতে চায়। তবে কারেন কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন কাজ করার সময়ে ইয়াহিরো অনুভব করে তার পিছনে একটা আত্মা দাঁড়িয়ে আছে। এর ফলে সে বুঝে যায় এই বাড়িটিও আসলে আগে থেকেই অভিশপ্ত, যেটা কারেন হয়তো এখনো জানে না। এরপরে রাত হলে দেখা যায় বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে। এদিকে ইয়াহিরো নিশ্চিন্তে সোফায় ঘুমাচ্ছে, কিন্তু একটু পরেই কারেনের রুম থেকে কান্নার আওয়াজ শুনে ইয়াহিরো জেগে ওঠে। সে দ্রুত কারেনের রুমে চলে আসে আর একটা আলমিরার মধ্যে তাকে খুঁজে পায়। সে কারেনকে সেখান থেকে বের করতে চাইলে কারেন তার থেকে দূরে থাকার চেষ্টা করে। এই ব্যাপারটি ইয়াহিরোর কাছে বেশ অদ্ভুত লাগে। পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে কারেন তার জন্য রান্না করছে। কারেন এমন অভিনয় করছে যেন গত রাতে কিছুই ঘটেনি। তাই সে এখন ফোন থেকে কারেনের লোকেশন বার করে আর দেখতে পায় গতকাল রাতে কারেনের লোকেশন অনেক দূরে দেখাচ্ছিল, যেটা এই বাসা থেকে প্রায় 5 ঘন্টার দূরত্বে হবে। ব্যাপারটি বুঝতে সে এখন কারেনকে জিজ্ঞাসা করে সে গত রাতে কোথায় ছিল। কারেন স্বাভাবিকভাবে উত্তর দেয় সে তো বাড়িতেই ছিল। এই শুনে ইয়াহিরো বুঝতে পারছে না তাহলে তার ফোনের লোকেশন এত দূরে কেন দেখাচ্ছে। তাই আজ রাতের বেলা ইয়াহিরো কারেনের রুম চেক করতে আসে। সেখানে ডকুমেন্টস থেকে জানা যায় কারেন বেশ কিছু ভালো টিভি শোতে কাজ করেছে, কিন্তু ইন্টারনেটে সে কারেনের কোনো তথ্য খুঁজে পায়নি। তো এরপর হতাশ হয়ে ইয়াহিরো ঘুমিয়ে পড়ে, কিন্তু তার পাশেই এক ভয়ানক আত্মা এসে দাঁড়িয়ে থাকে। ইয়াহিরো আত্মারের দিকে তাকাতেই ভিজুয়ালের মাধ্যমে কারেনের সাথে অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা দেখতে পায়, যেখান থেকে সে বুঝতে পারে কারেনের সাথে অতীতে নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছিল, কিন্তু এক্স্যাক্টলি কি ঘটেছে সে বিষয়ে তার কোনো ধারণা নেই। এমন সময় তার বাসা থেকে ফোন আসে। ইয়াহিরো জানতে পারে তার মা খুব অসুস্থ, তাকে শীঘ্রই ফিরে যেতে হবে। তাই সে এখন সবার থেকে বিদায় নিতে এসেছে। প্রথমে সে হাইওয়ের কাছ থেকে বিদায় নেয় এবং সেখান থেকে বেরিয়ে সে কিওসিকে ফোন করে, কিন্তু কিছুতেই সেই নম্বরে কল যাচ্ছে না। দেখাচ্ছে সেটা নাকি অব্যবহৃত নম্বর। তো অবাক হয় সে এখন সরাসরি কিওসির বাসায় চলে আসে, কিন্তু সেখানে গিয়ে সে আরো বেশি অবাক হয়ে যায়। দেখতে পায় দরজায় তালা ঝুলানো। তখন সেখান থেকে দুজন লোক যেতে যেতে বলে, আপনি কাকে খুঁজছেন? এই বাসাটি প্রায় 2 বছর যাবৎ বন্ধ আছে। সে কিছুতেই তার অঙ্ক মিলাতে পারছিল না যে তার সাথে এসব কি ঘটে চলেছে। এবারে ইয়াহিরো তার লোয়ার ফ্যাক্টরির ম্যানেজারকে কল করে বলে, আমি কোনোভাবেই মিস্টার কিওসির সাথে যোগাযোগ করতে পারছি না, তার কি অন্য কোনো অ্যাড্রেস আছে? ম্যানেজার বলে, আমি তো কিওসি নামের কাউকে চিনি না, আর তোমাকে এমন কোনো অ্যাড্রেসও দেয়নি। এই কথায় ইয়াহিরো তার পকেট থেকে ম্যানেজারের দেয়া অ্যাড্রেস বার করে। সেখানে লেখা আছে সাতোরু মোটোয়া নামের এক অজানা ব্যক্তির অ্যাড্রেস, অর্থাৎ কিওসি নামের লোকটি আদৌ জীবিত ছিল না। এই পুরো বিষয়টি ইয়াহিরোর মাথাকে পাগল করে দিচ্ছে। সে কিছুতেই ঘটনার মেল খুঁজে পাচ্ছে না। এরপরে দেখা যায় ইয়াহিরো আবারও কারেনের বাসায় এসেছে। তখন কারেনও বৃষ্টিতে ভিজে খুব বাজেভাবে বাইরে থেকে এসেছে। এবার ইয়াহিরো কারেনকে তার অতীত সম্পর্কে বলার জন্য অনুরোধ করে। এবার কারেন আর চুপ থাকে না। সে বলে তার বাবা একজন অ্যাক্টর ছিল, যে কারণে বেশিরভাগ সময়ই তাকে বাইরে থাকতে হতো। এজন্য তার মা তার বাবার সাথে চিট করে অন্য এক লোকের সাথে মেলামেশা করত। এটা বুঝতে পারার পর কারেন আর তার মাকে সহ্য করতে পারত না। এরপর থেকে সে তার বাবার সাথে থাকতে শুরু করে, কিন্তু এটা তার মা মেনে নেয়নি। সে একদিন তার বয়ফ্রেন্ডকে নিয়ে জোরপূর্বক কারেনকে নিয়ে আসে। তবে বাবা তাকে বাঁচাতে আসলে দুজনের মধ্যে মারামারি বাঁধে, আর তখন ভুলবশত লোকটি সিঁড়ি থেকে নিচে পড়ে সেখানেই মারা যায়। আর এই অপরাধে তার বাবা গ্রেপ্তার হয়। কারেনকে বাঁচাতে গিয়ে এইসব হওয়ার কারণে সবাই কারেনকে বুলিং করত। দিনের পর দিন এইসব আর সহ্য করতে না পেরে 18 বছর বয়সের সময় সে তার নাম পরিবর্তন করে ফেলে আর একদম নতুন পরিচয়ে বাঁচতে শুরু করে। তবে এরপরে আর সে তার বাবার কোনো খোঁজ পায়নি। সে আদৌ জানে না তার বাবা এখনো বেঁচে রয়েছে কিনা। এজন্য সে মাঝে মাঝে অজরে কান্না করে। এসব শুনে ইয়াহিরো পুরো ঘটনার মেল খুঁজে পায়। সে বুঝতে পারে সেই কিওসি নামের লোকটাই ছিল কারেনের বাবা।
এই বাড়িতে আসার পর সে যে আত্মাটাকে দেখেছিল সেটা ছিল কারেনের বাবার ওই আত্মা, যিনি ইচ্ছাকৃতভাবেই ইয়াহিরো এবং কারেনের সাক্ষাৎ করিয়েছিল, কারণ কেউ সে চেয়েছিল সে কারেনের খেয়াল রাখুক। আর তাছাড়া ইয়াহিরো কারেনের জন্য পারফেক্ট পার্টনারও হতে পারে। কিন্তু এসবের মধ্যে কারেন এখনো জানে না যে তার বাবা মারা গিয়েছে। ইয়াহিরো কারেনকে সান্ত্বনা দিয়ে নিজের বুকে টেনে নেয়। এরপরে দেখা যায় ইয়াহিরো সিদ্ধান্ত নিয়েছে সে কারেনকে সাথে নিয়েই তার দেশের বাড়িতে যাবে তার মায়ের কাছে। দেখা যায় দুজনে রেডি হয়ে বের হয়েছে, তবে কারেন দরজার বাইরে বের হওয়ার সাথে সাথেই বাইরে থেকে দরজাটা লক হয়ে যায়। আর এর মধ্যেই কারেনের শরীরে কিওসির আত্মা ঢুকে পড়ে। সে কারেনকে কোথাও একটা নিয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে ইয়াহিরো দরজা ভেঙে কারেনের পিছু নিতে শুরু করে, কিন্তু কারেন অনেক আগেই সেখান থেকে চলে গিয়েছে। এই অবস্থায় ইয়াহিরো কারেনের ফোনের সেই 5 ঘন্টা দূরত্বের লোকেশন ধরে চলে আসে। দেখা যায় এটাও একটা ভূতের অভিশপ্ত বাড়ি, যেখানে কারেন তার মৃত বাবার লাশকে সামনে নিয়ে বসে আছে। এখন ইয়াহিরো চমকে ওঠে। এবার সে পুরো বিষয়টি বুঝতে পারল। আসলে কিওশির আত্মা শুধুমাত্র তাদের সাক্ষাৎ করাতেই চায়নি, বরং সে এটাও চেয়েছিল যে তার মেয়ে তার লাশ খুঁজে বের করুক। মৃত্যুর পরে হলেও যেন সে তার বাবাকে শেষবারের মতো দেখতে পারে। আর এতেই তার আত্মার শান্তি। কারেন দেখতে পায় তার বাবার হাতে একটা ঝিনুকের মালা, যেটা সে তার বাবাকে ছোটবেলায় উপহার দিয়েছিল। এটাকে সে এখনও নিজের কাছে যত্নে আগলে রেখেছে। এই দেখে সে কান্নায় ভেঙে পড়ে। তার বাবা তাকে কতটা ভালোবাসত। না জানি জেল থেকে বের হওয়ার পর সে তাকে কত খুঁজেছে। হয়তো তার নতুন পরিচয়ের কারণে সে তাকে কখনো খুঁজে পায়নি, তবে মৃত্যুর পরে সে এমন উপায়ে তার কাছে নিয়ে এসেছে। এইসব ভেবে কারেন কান্না করতে থাকে। দেখা যায় কিওশির আত্মা তার মেয়েকে জড়িয়ে ধরে শেষ বিদায় নেয়। আজ কিওশির আত্মার শান্তি হলো। সে এখন থেকে মুক্ত। যাওয়ার আগে সে ইয়াহিরোকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায় আর মেয়েকে আগলে রাখতে বলে। পরের দৃশ্যে দেখা যায় ইয়াহিরো এবং কারেন সিদ্ধান্ত নিয়েছে একসাথে গ্রামে ফিরে যাবে এবং তার মাকে সুস্থ করে তুলবে। তো এর কিছু মাস পরে তারা আবারও শহরে ফিরে আসে। ইয়াহিরো এখন একটা ভালো কোম্পানিতে অ্যাক্টর হিসেবে জব করে। আজ এলিভেটরে যাওয়ার সময় সে একটি মেয়ে ভূতকে দেখতে পায়, যেটা দেখে সে বুঝতে পারে তার এখন ভূত দেখার আলাদা ক্ষমতা রয়েছে। হয়তোবা আত্মারা এখনও তাকে পছন্দ করে। আর এখান থেকেই এই গল্পটি শেষ হয়। গাইস, মুভির একদম শেষে কিছু রিয়েল লাইফ ফটো দেখানো হয়, কারণ এই মুভিটা ছিল জাপানের এক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। তো গাইস, কেমন লাগলো আজকের এই কঠিন গল্পটি? অবশ্যই কমেন্টে নিজের মতামত জানিও। তো আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই আবার দেখা হবে কোনো অসাধারণ মুভির গল্পে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।